গণতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমাদের সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ছাত্র গণ অভ্যুত্থান আমাদের সামনে একটা বড় ধরনের শিক্ষা নিয়ে আসলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে লড়াইটা হলো, অর্থাৎ আমরা সমাজে বৈষম্য চাই না, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য চাই না, স্বাস্থ্যের ক্ষেত্রে বৈষম্য চাই না, ধনী গরিবের মধ্যে যে বৈষম্য সে বৈষম্য আমরা চাই না। এই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে যে ছাত্র গণ অভ্যুত্থান হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনা সেখানে দেশ থেকে পালিয়ে গেল, আওয়ামী সরকারের পতন ঘটলো, আমাদের সামনে একটা বড় শিক্ষা হয়ে আসলো। আমাদের সেই ছাত্ররা চেয়েছিল কি? তারা চেয়েছিল কোটা সংস্কার, তারা চেয়েছিল শুধুমাত্র একটা চাকরি, অর্থাৎ তারা উচ্চশিক্ষা অর্জন করছে, তারা একটা চাকরি পেতে চায়, অর্থাৎ সমাজে মানুষের মতো করে বাঁচতে চায়। কিন্তু আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, সেই সময়ের ফেসিবাদী সরকার তাদেরকে সেই সুযোগ দেবে না। সেই জন্য তারা সেখানে কোটা সংস্কারের দাবি করেছিল এবং সেখানে গুলি দিয়ে জবাব দেয় আবু সাইদ, মুগ্ধ সহ অসংখ্য সহস্রাধিক আমাদের যে বন্ধু যারা জীবন উৎসর্গ করে। তারা একটু চেয়েছিল দাঁড়াতে, সমাজে প্রতিষ্ঠিত হতে, কিন্তু তারা সেটা পারে নাই, তারা হারিয়ে গেছে। আজকে যদি তারা বেঁচে থাকতো, হয়তো এই শিক্ষা দিবসে এই ধরনের আয়োজন যখন জেলায় জেলায় হচ্ছে, তখন তারা এইসব জেলায় জেলায় এই শিক্ষা দিবসের এই আয়োজনে তারা থাকতে পারত। আমরা যেমন ৬২ সালে শিক্ষার দাবিতে মোস্তফা বাবুল ওয়াজুর জীবন দেখলাম, ঠিক তেমনিভাবে এখন আমরা দেখলাম এইবার আমাদের সাইদ, মুগ্ধ সহ এইরকম সহস্রাধিক আমাদের ছাত্র শ্রমিক যারা জীবনকে উৎসর্গ করছে। আর্কিমিডিসের একটা কথা আছে, লেট মি হ্যাভ এ প্লেস টু স্ট্যান্ড আপ, ইউ ক্যান শেক দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। বলছে আমাকে একটু দাঁড়ানোর জায়গায়, আমরা জগৎটাকে পাল্টে দেব, আমাকে একটু দাঁড়ানোর জায়গা না, আমি এমন কিছু সৃষ্টি করব যেটা তোমরা তাকিয়ে দেখবে আমি অনেক কিছু দিতে পারি, আমি অনেক কিছু সমাজে রাখতে পারি। এই ছাত্ররা তাই চেয়েছিল, গুলি দিয়ে জবাব দিল, তারা হারিয়ে গেল। আজকের যে বিশাল ছাত্র সমাজ আছে, তাদের আকাঙ্ক্ষা কি, তাদের দাবি কি? তারাও তো চায় শিক্ষা, কিন্তু সেই শিক্ষা পাবে কোথায়? আজকে একদিকে আমাদের একটা বিনা পয়সায় কোনো বেতন নাই এমন স্কুলও যেমন আছে, যেখানে আমাদের সাধারণ মানুষের সন্তানরা পড়াশোনা করতে পারে না, ফ্রি হওয়ার পরেও পারে না। আবার আরেক দিকে ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা মাসিক বেতন দিয়ে পড়াশোনা করছে। একদিকে কিন্ডারগার্টেন, রেসিডেন্সিয়াল মডেল, ক্যাডেট কলেজের মতো এইরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে। আবার আরেক দিকে সাধারণ স্কুল, কলেজ, মাদ্রাসা, সাধারণ টেকনিক্যাল কলেজ, এই ধরনের প্রতিষ্ঠানও আছে। তাহলে শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্য নিরসন করবে কে? এই ছাত্ররা বলেছিল আমরা এই বৈষম্য চাই না। তারা বলছিল আমরা শিক্ষা চাই। আমরা যদি বলি হোয়াটস এডুকেশন, শিক্ষাটা কি, শিক্ষা কিভাবে আসলো? মানুষ তাকে খেতে হয়, বাঁচতে হলে খেতে হয়, খাওয়ার জন্য তাকে উৎপাদন করতে হয়, উৎপাদন করার জন্য তাকে এই উৎপাদন করতে গিয়ে প্রকৃতির বিরুদ্ধে তার যে সংগ্রাম করে, সেই সংগ্রামের মধ্যে তখন তার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান তৈরি হয়। এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এক যুগের মানুষ, তারা যে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আরেক যুগের মানুষের কাছে রেখে যায়, সেই যুগের মানুষ তার সংরক্ষণ করে, তারপরে সেটাকে পাথেয় করে আবার সেই জ্ঞানটাকে বিকশিত করে। এইভাবে যুগ সঞ্চিত জ্ঞান হলো শিক্ষা। যদি যুগ সঞ্চিত জ্ঞান শিক্ষা হয় এবং সারা পৃথিবীর সমস্ত মানুষ এই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, আজকে যে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথ, অথবা আমরা দর্শন, সাহিত্য, এইসব আমরা সাবজেক্টগুলো পড়ছি, আজকে সেগুলো কেনাবেচার সামগ্রী হতে পারে না। শিক্ষাটা হওয়ার কথা ফ্রি, কারণ সমস্ত মানুষের প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে যদি সে শিক্ষা নিয়ে আসে, তাহলে আজকে কেউ বলতে পারে না এই আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়, তুমি যদি পড়ো এখানে টাকা দিবে, টাকা না দিলে তুমি এখানে পড়তে পারবে না। সেই জন্য একদিন আমাদের মহাত্মা গান্ধী বলেছিল ব্রিটিশ আমলে,
তিনি বলছেন শিক্ষাটা কেমন হবে। বলছে বৃষ্টি যেমন আকাশ থেকে পড়ে, সবার গায়ে পড়ে, কারো গায়ে কম, কারো গায়ে বেশি, এমন হয় না। যেমনি ভাবে রোদ পড়ে, সেটাও সবার কাছে সমান, ঠিক শিক্ষাটা হবে তেমন। আমার বাবা রিক্সা চালক, তাই উনি আর তার সন্তানকে পড়াশোনা করতে পারবে না তার টাকা নাই বলে, অথবা আমার অভিভাবক গার্মেন্টসের কর্মী, সেই জন্য তার সে সামর্থ্য নাই, তাই ছেলেকে পড়াতে পারবে না, এটা হতে পারে না। কারণ এই ছেলে হয়তো বিজ্ঞানী হতে পারে, সাহিত্যিক হতে পারে, দার্শনিক হতে পারে, যদি সেই শিক্ষাটা পায়। আমাদের রাষ্ট্র যদি তাকে সেই শিক্ষাটা দিত, তাহলে আমাদের শ্রমজীবী মানুষের সন্তানরা বিজ্ঞানী হতে পারতেন, দার্শনিক হতে পারতেন, বড় কিছু হতে পারতেন। সে আবু সাইদরা বলেছিল, সেই রকম আমাকে একটা সেই রকম ব্যবস্থা করে দাও, যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, কিন্তু তাদেরকে দেয়নি। ঠিক আজকে আমাদের যেমন আমাদের কোটি কোটি যে ছাত্ররা আছে, তাদের জন্য কি সে ব্যবস্থা আছে? তাদের জন্য আজকে সেই ব্যবস্থা নেই। শিক্ষার আজকে প্রধান ধারা কি? প্রধান ধারা হলো বেসরকারি দ্বারা, অর্থাৎ বাণিজ্যিক দ্বারা শিক্ষা পরিচালিত হবে। আপনার টাকা থাকলে শিক্ষা পাবে, টাকা না থাকলে আপনি শিক্ষা পাবেন না। টাকা থাকলে শিক্ষা, টাকা যার শিক্ষা তার। সমাজতান্ত্রিক ছাত্রগণ বলছে টাকা যার সেই শিক্ষা তার, এই শিক্ষা আমরা মানি না। সমাজতান্ত্রিক ছাত্রগণ সেই কথা বলছে। আমরা বলতে চাই শিক্ষাটা হবে ফ্রি, সুতরাং আমার টাকা আছে আমি পড়বো, এটা হতে পারে না। শিক্ষা হবে একই ধারা, অর্থাৎ সবার জন্য এইরকম শিক্ষার যে বিভিন্ন রকম ধারা, এইরকম ধারা থাকবে না। ওয়ান স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, একই ধরনের শিক্ষা থাকবে, আমরা সেটা বলতে চাই। আপনারা যারা কলেজে পড়েন, আপনারা যারা স্কুলে পড়েন, আপনাদের স্কুলের ড্রেস আছে। স্কুলের ড্রেসটা কেন থাকে? কারণ সেখানে নারী পুরুষ, সেখানে কালো, দলো, লম্বা, বেটে, অথবা কারো আর্থিক অবস্থা ভালো, চেহারাটা ভালো, কারো আর্থিক অবস্থা খারাপ, অর্থাৎ সবকিছু মিলে মানুষের মধ্যে যে এই রকম পার্থক্য আছে। যখন স্কুলে সে বসবে, কলেজে যখন বসবে, যখন তার ইউনিফর্ম থাকবে, শিক্ষকের কাছে সবাই সমান। অর্থাৎ এইরকম ইউনিফর্মিটি এডুকেশনের মধ্যে সেরকম একটা জায়গা থাকার কথা। তাহলে জীবন জগৎ সম্পর্কে একটা ইউনিফর্ম কনসেপশন ডেভেলপ করার জন্য তাহলে শিক্ষারও সেই রকম একটা ধারা থাকবে। কিন্তু আমাদের দেশে সেই রকম নাই। একদিকে ক্যাডেট কলেজ পড়ছে, আবার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেই শিক্ষা প্রতিষ্ঠানের সরকারের বরাদ্দ কম। আপনারা দেখেন কি ভয়ঙ্কর ব্যাপার। যেই সরকার ক্ষমতায় আসে তারাও বলে শিক্ষা বান্ধব সরকার। বিগত হাসিনা সরকার, সেই হাসিনা সরকার বলেছিল যে আমাদের সরকার হলো শিক্ষা বান্ধব সরকার। কিন্তু আমরা দেখেছিলাম এইবারে ক্ষমতাচ্যুত হওয়ার আগে যে বাজেট দিয়েছিল, সেই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কেমন ছিল? যেখানে ইউনেস্কো বলেছিল যে জিডিপির 6% শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে, সেখানে বাংলাদেশে এইবারে বরাদ্দ 0.69%, মাত্র 0.69%। আর এর আগের বারে বরাদ্দ ছিল 0.76%। তার আগের বার বরাদ্দ ছিল 0.86 বরাদ্দ, 8.3 বরাদ্দ, অর্থাৎ আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে কমছে। তার আগের বার যা ছিল গতবার কমছে, গতবার যা ছিল এবার আরো কমছে, অর্থাৎ আস্তে আস্তে নিচের দিকে বরাদ্দ কমছে। তাহলে শিক্ষা বান্ধব কি করে হলো? অর্থাৎ শিক্ষা খাতে বরাদ্দ দিন দিন কমছে। আমরা বলছি শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, কারণ শিক্ষা খাতে যদি সরকার বিনিয়োগ করে, সরকার যদি অর্থ সেখানে দেয়, তাহলে এটা ভালো। কেন? আপনারা খেয়াল করেন, যদি আমাদের ছেলে মেয়েরা বিনা পয়সায় লেখাপড়া করে তারা যদি বিজ্ঞানী হতে পারে, দার্শনিক হতে পারে, একজন বিজ্ঞানীর একটা আবিষ্কার কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যেটা পারবে না, একজন বিজ্ঞানী আবিষ্কার ওই লক্ষ লক্ষ মানুষের কাজ তিনি একাই করে দিতে পারেন। তাহলে শিক্ষা খাতে যদি আপনি বিনিয়োগ করেন, সেখান থেকে আরো অনেক বেশি আসবে। আজকে দেখেন আমাদের সভ্যতার যে অগ্রগতি, সেই অগ্রগতি কিভাবে হয়েছে? এভাবে তো হয়েছে, কিন্তু তারা এটা চায় না। তারা চায় না, তারা চায় না সবাইকে শিক্ষা দিতে। এক সময় ব্রিটিশরা যখন শিক্ষা দিতে চাইতো না, তখন রবীন্দ্রনাথ গর্জে উঠেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ তখন বলেছিলেন যে আমাদের শিক্ষা খাতে বরাদ্দ করো, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ করো। তখন ব্রিটিশরা বলতো আমাদের রাজকোষের টাকা নাই, তোমাদের জন্য বরাদ্দ কোত্থেকে করব? তখন রবীন্দ্রনাথ গর্জে উঠেছিলেন। তিনি বলছেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের কথা যখন আমরা বলি, তখন তোমরা বলো তোমাদের রাজকোষ শূন্য, প্রশাসনিক অপব্যয় দেখলে মনে হয় না যে দেশটা গরিব। তেমনি ভাবে দেখেন কত পরিমাণ প্রশাসনিক অপব্যয়। এখন সবকিছু বের হচ্ছে, হাজার হাজার কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়,
প্রতি বছর ৭৫,০০০ কোটি টাকা বিদেশে কিভাবে চলে যায়, বাংলাদেশের টাকা বিদেশে কিভাবে মালয়েশিয়া সেকেন্ড হোম হয় আপনারা দেখেছেন। বাংলাদেশ থেকে টাকা গিয়ে এই অ্যাসালাম কি পরিমাণ ৩০,০০০ কোটি টাকা বিদেশে পাচার করছে দেখেন। এবং শুধু তাই না, কানাডাতে বেগম পাড়া করেছে। এই আমাদের তো টাকা, কার টাকা? শ্রমিকের টাকা, কৃষকের টাকা। আমাদের দেশটাকে বাঁচিয়ে রেখেছে শ্রমিক, আমাদের দেশটাকে বাঁচিয়ে রেখেছে কৃষক, গরিব মানুষ দিন রাত পরিশ্রম করে তারা যে সম্পদ তৈরি করে। প্রবাসী শ্রমিক যারা বিদেশে যায়, যাদের হাড় চিরচিরে অবস্থা, প্রতি বছর হাজার হাজার শ্রমিকের লাশ আমাদের দেশে আসে। আজকে আমরা দেখি তারা আমাদের দেশে টাকা পাঠায়, আর আমাদের পুঁজিপতি কোটিপতিরা দেশ থেকে টাকা বিদেশে পাচার করে। এই রকম একটা পরিস্থিতি বিরাজ করছে আমাদের দেশে। সেই অবস্থা থেকে আমরা বলতে চাই এই শিক্ষাটাকে ফ্রি করা উচিত, সবার জন্য সেই ব্যবস্থা করা উচিত। কিন্তু শাসক গোষ্ঠী তা চায় না, কোন শাসক গোষ্ঠী চায় না। যেমনি ভাবে ৬২ সালে শিক্ষাকে বাণিজ্যিকরণ করেছিল, ৬২ সালে বলেছিল তোমার টাকা থাকলে তুমি পড়বা, তেমনি ছাত্র যেমন জীবন দিয়েছে, আজকেও ঠিক একই অবস্থা, অর্থাৎ তোমার টাকা থাকলে তুমি পড়বা। সেই জন্য আজকে শিক্ষার ধারা, আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখেন, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দ্বিগুণ হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা ক্ষেত্রে বেসরকারি দ্বারা, এর বিরুদ্ধে বাণিজ্যিক দ্বারা, এর বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্ররা লড়াই করছে। আমরা বলি শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, কিন্তু আসলে আমাদের শাসক গোষ্ঠী, ধনী গোষ্ঠী দেশটাদের একটা পুঁজিবাদী ব্যবস্থা, পুঁজিবাদী অর্থাৎ মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়। বড় লোকরা, পুঁজিপতিরা রাষ্ট্রটা পরিচালনা করে। তাহলে শিক্ষাও তাদের জন্য, স্বাস্থ্য বড় লোকের সন্তানদের জন্য, বড় লোকদের জন্য। গরিব শ্রমজীবী মানুষের জন্য শিক্ষা নাই, স্বাস্থ্য নাই। বাজারে যান, জিনিসপত্রের দাম ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে, লাফিয়ে সেটা কমছে না। এই রকম একটা ভয়ঙ্কর পরিবেশ। আমরা তখন বলি কেন চাই না? কারণ চাই না, শাসক গোষ্ঠী মনে করে তারা শোষণ করছে, নিপীড়ন করছে। পুঁজিপতি গোষ্ঠী মনে করে তারা যে শোষণ করছে, নিপীড়ন করছে। যদি আজকে সত্যিকার ভাবে শিক্ষা দেওয়া হয়, তাহলে আমাদের ছেলে মেয়েরা সচেতন হয়ে যাবে এবং তারা লড়াই করবে, চোখে চোখ রেখে বলবে তুমি আমার সিন্ডিকেট তৈরি করে আমার পকেট থেকে কোটি কোটি টাকা নিয়ে যাও, তুমি আমার শিক্ষা থেকে বঞ্চিত করছো, স্বাস্থ্য থেকে বঞ্চিত করছো, দেশের টাকা বিদেশে পাচার করছো। সুতরাং তোমার বিরুদ্ধে আমার লড়াই আমি রচনা করব, তোমার বিরুদ্ধে আমি লড়াই করব, রাজপথে সংগ্রাম করব। সেজন্য তারা চায় না। একদিন রাশিয়াতে জানেন 1917 সালে বিপ্লব হয়েছে, শ্রমিক শ্রেণী বিপ্লব হয়েছে মহামতি লেনিনের নেতৃত্বে। আর ওই বিপ্লবের আগে যখন সেখানে শ্রমিকদের সন্তানদের শিক্ষা দিত না, শ্রমিকদেরকে শিক্ষিত করার চেষ্টা করতো না, তখন সেই দিন লেনিন বলেছিল কেন তারা এটা চায় না। বলছে যে শ্রমিক শ্রেণীকে শিক্ষা দেবে, শিক্ষাটাকে তারা বারুদের স্তূপ, জ্ঞান এবং শিক্ষা স্ফুলিঙ্গের সামিল। তাহলে বারুদের উপর স্ফুলিঙ্গে পড়লে যেই পরিমাণ বিস্ফোরণ হবে, ওই শ্রমিক শ্রেণী যদি শিক্ষিত হয়, শ্রমিক শ্রেণী যদি সচেতন হয়, ছাত্ররা যদি সচেতন হয়, তারা যদি তাদের বুঝে কিভাবে শোষণ নিপীড়ন করছে, ওই বুঝ জয় করছে ধনী গোষ্ঠী, তাহলে তারা এদের বিরুদ্ধে লড়াই করবে এবং বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে আজকে ভাঙিয়ে চুরমার করবে। আমাদের ছাত্ররা আজকে ওই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে। সুতরাং যেই সমাজ শিক্ষা ক্ষেত্রে বৈষম্য তৈরি করে, যেই পুঁজিবাদী ব্যবস্থা শিক্ষা ক্ষেত্রে বৈষম্য তৈরি করে, যেই পুঁজিবাদী ব্যবস্থা স্বাস্থ্য খাতে বৈষম্য তৈরি করে, সেই ব্যবস্থাকেও ভাঙতে হবে। প্রিয় বন্ধুগণ, যখন আমরা দেখছি এই ছাত্ররা সচেতন হয়, যখন আমরা দেখছি তারা সংগঠিত হয়, তখন আমরা আরেকভাবে দেখি এই ছাত্রদের মনুষ্যত্ব, নৈতিক ভিত্তি ধ্বংস করার জন্য একদিকে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে, মাদক দিয়ে শেষ করে দিয়েছে, সন্ত্রাসী বানাচ্ছে। আমরা ছাত্রলীগকে দেখলাম কিভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল, আব্রামকে বুয়েটে কিভাবে হত্যা করেছিল আমরা দেখেছিলাম। এবং ওই নেশা কিভাবে আমাদের মিয়ানমারের এই প্রান্ত থেকে সেখানে আসছে ইয়াবা, আমরা দেখছি ইয়াবা সহ এই সব নেশাগ্রস্তদের ভাসিয়ে তুলেছে। অর্থাৎ তুমি যুবক, তুমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবা, তোমার মনুষ্যত্বকে ধ্বংস করে দেব, কারণ তোমাকে মাদকাসক্ত করব। একদিকে মাদকাসক্ত করছে, সন্ত্রাসী বানাচ্ছে, তারপর আরেকদিকে আরেক দল উগ্র সাম্প্রদায়িক চেতনায় তৈরি করছে, ধর্মান্ধ তৈরি করছে। আরেক দল আমরা দেখছি তারা মাজার ভাঙতে যাচ্ছে, আমরা দেখছি তারা সেখানে ওই নারীদের, যে নারীরা আমার বোন, যে বোনরা কি পরিমাণ লড়াই করেছে আপনারা দেখেন। এবার এই হাসিনা স্বৈরাচারকে উৎখাত করার পিছনে আমাদের নারীদের বিশাল ভূমিকা আছে, নারী ছাত্রীদের বিশাল ভূমিকা আছে। আজকে যখন সে
ওই আমাদের ইয়েতে কক্সবাজারে গেল, সেখানে তার কান ধরে উৎপাত করছে, অপমান করছে এত। অর্থাৎ ওই যে যুবক, সেই যুবকের মাথার ভিতরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওই যুবককে সেখানে নারী বিদ্বেষী করে গড়ে তুলেছিল, যে কূপমণ্ডূক চিন্তা ভাবনা, সাম্প্রদায়িক জ্ঞান ধারণা, যেই চিন্তা ভাবনা নারী বিদ্বেষী করে তোলে, সুতরাং সেটাও এই যুবকদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। শুধু তাই না, আরেকটা চিন্তা মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে শুধু তোমার কথা ভাবো, তাতে পাশের মানুষ না খেয়ে মারা যাক, তুমি ওইদিকে খেয়াল করবো না। একদিকে রাস্তায় আমরা দেখি রোড ডিভাইডের উপর শুয়ে আছে, আমরা দেখি রেল স্টেশনের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে শীতের মধ্যে কাঁপছে মা, আমরা দেখি পথে প্রান্তরে না খেয়ে মারা যাচ্ছে। এই রকম অসংখ্য মাকে দেখেছি, অসংখ্য মানুষকে দেখেছি। আরেকদিকে হাজার হাজার কোটি টাকার মালিক এবং সেই পরিবারের সন্তানকেও দেখি 2 লক্ষ টাকা প্রতি রাতে তাকে খরচ করতে হয়। এই রকম একটা বৈষম্যের দেশ আমরা দেখছি। এই রকম একটা অবস্থা যখন দেখছি, তখন আমাদের ওই ছেলে মেয়েরা আজকে যাতে ওই নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত ওই শ্রমজীবী মানুষের পক্ষে ওই গার্মেন্টস শ্রমিকরা ন্যূনতম মজুরি আজও ফ্যাক্টরিগুলোতে বাস্তবায়িত হয় নাই, ওই ছাত্র যেন তার পক্ষে কথা বলতে না পারে, সেজন্য তাকে বলছে তুমি শুধু নিজের কথা ভাবো, মাইন্ড ইউর ওন বিজনেস, নিজের সরকারি তেল দাও। কিন্তু আমরা কুসুম কুমার, কবি কামিনী রায়ের একটা কথা আমরা জানি, যে সেখানে তিনি বলেছেন, আপনার লয়ে বিব্রত হইতে আসে নাই কেউ অবনীর পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে বোধ, এই বোধ, এই চেতনা, তুমি সবার কথা ভাবো। আজকে যে আমি পড়াশোনা করছি, সর্বস্তরের মানুষের সহযোগিতায় স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আজকে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি ভুলে যাচ্ছি আজকে যিনি রিক্সা চালক তারও এখানে টাকা আছে, আজকে গার্মেন্টস শ্রমিক তারও টাকা আছে, আজকে যে হকার তারও টাকা আছে। এই শ্রমজীবী মানুষের অর্থের বিনিময়ে আজকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কিন্তু এই শ্রমজীবী মানুষের কথা আমি ভুলে যাচ্ছি। এই যে একটা অবস্থা, অর্থাৎ সেলফ সেন্টার করে বসছে, এইরকম মানসিকতা তৈরি করছে। এর বিপরীতে আমরা বলছি যে মানুষের জন্য, সমাজের জন্য, অর্থাৎ ধনী গরিব বৈষম্য যেখানে চলছে, তার বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট লড়ছে। সেজন্য সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ওই মনুষ্যত্বের ঝান্ডাকে উঠে তুলে ধরছে, শিক্ষার ঝান্ডাকে উঠে তুলে ধরছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মনে করে আজকে কাউকে, একজনকেও শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। এই দাবিতে তারা আজকে একত্রিত হচ্ছে, সোচ্চার হচ্ছে। আমরা আজকে এই তাদের এই আন্দোলনকে সমর্থন করি। সেই জন্য সবাইকে আমরা মনে করি এই আন্দোলনে আপনারা সবাই সামিল হবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।